এইচ গ্রেন বায়োলজিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 থেকে কোষ চ্যাপ্টার থেকে একটি কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া একটি গ্রিক শব্দ, সেখান থেকে এসছে। গ্রিক শব্দ বা গ্রিক ওয়ার্ড মাইটোস। মাইটোস মানে হচ্ছে সুতোর মতো বা সূত্রাকার। আর কন্ড্রিয়ন, মানে হচ্ছে দানা। অর্থাৎ গ্রিক শব্দ মাইটোস শব্দের অর্থ হলো সূত্রাকার বা সুতোর মতো, এবং কন্ড্রিয়ন শব্দের অর্থ হলো দানা। অর্থাৎ দানার মতো আকৃতি বা সূত্রাকার গঠন বিশেষ, যেগুলো কোষের মধ্যে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে বা কোথাও কোথাও একসঙ্গে দলবদ্ধভাবে অবস্থান করে। এরকম কোষীয় অঙ্গাণুকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। যে কোষীয় অঙ্গাণু কোষের মধ্যে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। যেমন নিউক্লিয়াসকে ব্রেন অফ সেল বলা হয় বা কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক সেই রকম মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এখন এই মাইটোকন্ড্রিয়া সূত্রাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে বা উপবৃত্তাকার হতে পারে। এই যে মাইটোকন্ড্রিয়ার যে বিভিন্ন আকৃতি, সূত্রাকার বা দণ্ডাকার বা উপবৃত্তাকার, এই আকৃতিগুলো আবার মাইটোকন্ড্রিয়া তার প্রয়োজনে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। মাইটোকন্ড্রিয়ার এরকম ধর্মকে বলা হয় প্লিওমরফিজম। তাহলে প্লিওমরফিজম হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া তার নিজের রূপ পরিবর্তন করতে পারে, অর্থাৎ তার আকৃতি পরিবর্তন করতে পারে। এরকম ধর্মকে বলা হয় প্লিওমরফিজম। এখন এরকম প্রশ্ন থাকতে পারে, নিটের ক্ষেত্রে থাকতে পারে বা সাধারণ এইচএস এর ক্ষেত্রে থাকতে পারে, যে প্লিওমরফিজম বৈশিষ্ট্য বা এরকম ধর্ম কোন কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে দেখা যায়। এবার একাধিক কোষীয় অঙ্গাণুর নাম দিয়ে দিল, সেখান থেকে একটা এমসিকিউ টাইপ চয়েস করতে হবে, এরকম প্রশ্ন থাকে। এখন এই মাইটোকন্ড্রিয়ার প্লিওমরফিজম ধর্ম দেখা যায়, এবং মাইটোকন্ড্রিয়ার মানে আবিষ্কারের যদি ইতিহাস আমরা দেখি, তাহলে হচ্ছে যে ফার্স্ট টাইম অ্যালবার্ট ভন কলিকার, তিনি 1850 বা কোথাও কোথাও 57, দুটো সাল দেখা যায়, অ্যালবার্ট ভন কলিকার প্রথম মাইটোকন্ড্রিয়া আইডেন্টিফাই করেছিলেন। আইডেন্টিফাই করেছেন 1850 কিংবা 57 এরকম একটা সাল, তবে 57টা বেশি কভার করছে। অ্যালবার্ট ভন কলিকার প্রথম মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করেন বা আইডেন্টিফাই করেন। পরবর্তীতে 1886 সালে রিচার্ড অল্টম্যান এর নামকরণ করে বায়োপ্লাস্ট। তাহলে 1886-তে রিচার্ড অল্টম্যান এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করলেন বায়োপ্লাস্ট। এবং 1897 খ্রিস্টাব্দে কার্ল বেন্দা নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। তাহলে 1897 খ্রিস্টাব্দে কার্ল বেন্দা নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া।
এবং প্রথম আইডেন্টিফাই করেন অ্যালবার্ট ভন কলিকার 1850 কিংবা 57, এবং 1886-তে রিচার্ড অল্টম্যান ওই কোষসংকরের নামকরণ করেন বায়োপ্লাস্ট, এবং তার পরবর্তী সময়ে 1897-এ কার্ল বেন্দা বা সি বেন্দা এটার নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়া, যেটাকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলছি, পাওয়ার হাউস বলার কারণটা হচ্ছে যে খাদ্যবস্তুর জারণের সময় দুটো স্টেপ মেনটেন হয় বা দুটো ধাপে সম্পন্ন হয়, যেমন গ্লুকোজের জারণ বা যে কোনো খাদ্যবস্তুর জারণ, অর্থাৎ নিউট্রিয়েন্টের জারণ। সেখানে ফার্স্ট টাইম সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয় এবং তার পরবর্তী স্টেজে অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে ক্রেবস সাইকেল সংঘটিত হয় এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয় এটিপি, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তিঘর বলা হয়। এখন এই মাইটোকন্ড্রিয়ার যে গঠন, সেই গঠনের মধ্যে দেখা যাবে যে 70% হচ্ছে প্রোটিন, প্রোটিন হচ্ছে 70% এবং লিপিড বা ফ্যাট হচ্ছে 30%। তাহলে প্রোটিন হচ্ছে 70% এবং লিপিড বা ফ্যাট হচ্ছে 30%। মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে বললাম যে প্রোটিন আছে 70% এবং লিপিড আছে 30%। লিপিডের মধ্যে আছে ফসফোলিপিড 90% এবং কোলেস্টেরল আছে 10%। অর্থাৎ যে পরিমাণ লিপিড থাকবে সেই লিপিডের মধ্যে হচ্ছে 90% হচ্ছে ফসফোলিপিড আর 10% হচ্ছে কোলেস্টেরল। প্রোটিনের মধ্যে আছে ট্রান্স অ্যামাইনেজ, সাইট্রিক অ্যাসিড সিনথেটেজ, অ্যাকোনাইটেজ, সাকসিনেট, ডিহাইড্রোজিনেজ, এটিপিএজ। কারণ বেশিরভাগ প্রোটিনগুলোই এখানে ম্যাক্সিমামটা উৎসেচক হিসেবে কাজ করছে, যার জন্য হচ্ছে ট্রান্স অ্যামাইনেজ, সাইট্রিক অ্যাসিড সিনথেটেজ, অ্যাকোনাইটেজ, সাকসিনেট, ডিহাইড্রোজিনেজ, এটিপিএজ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উৎসেচক হিসাবকারী প্রোটিন। এছাড়া আরো অনেক উৎসেচক থাকে, কারণ একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, একটা সেলের মধ্যে যে পরিমাণ, অর্থাৎ 100% যদি উৎসেচক থাকে তার মধ্যে 70% বা 70% মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎসেচক থাকে। কারণ মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যখন ক্রেবস সাইকেল অনুষ্ঠিত হয় সেখানে অনেক উৎসেচকের প্রয়োজন হয় বা অনেক উৎসেচকের কার্যকারিতার ভূমিকা আছে, যার জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 70% মতো উৎসেচক আছে। এখন মাইটোকন্ড্রিয়ার যে গঠন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এমনি স্বাভাবিক কোষে তো আছেই, এবার দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া দেখা যায় না। সেখানে মেসোজোম টাইপের একটা গঠন থাকে, সেটাকে মাইটোকন্ড্রিয়া হিসেবে ধরা হয়। আর প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের আরবিসিতে পরিণত যে আরবিসি, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিক সেলে থাকে না। আর ইউক্যারিওটিকের মধ্যে মানুষের রক্তের আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া পেশিকোষে থাকে, সেই পেশিকোষের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম। পেশিকোষের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম। আর প্রাণী কোষের সবচেয়ে বড়, অর্থাৎ প্রাণীতে সবচেয়ে বড় মাইটোকন্ড্রিয়া দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার আকৃতির বিভিন্ন রকম হতে পারে, এক একটা প্রজাতির ক্ষেত্রে এক এক রকম আকৃতি হতে পারে। সবচেয়ে বড় ধরনের মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় যে প্রাণীটা, সেটা হচ্ছে জেনোপক্স। জেনোপক্স নামে একটা প্রাণী আছে, সেই প্রাণীর মধ্যে সবচেয়ে বড় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার সেকশন চিত্র, যেখানে মাইটোকন্ড্রিয়ার একটা গঠন আমরা দেখতে পাবো বা ফিগার। এখন মাইটোকন্ড্রিয়া পড়ার সময় যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে মেমব্রেন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার পর্দা সম্পর্কে জানতে হবে, চেম্বার বা প্রকোষ্ঠ সম্পর্কে জানতে হবে এবং ম্যাট্রিক্স বা ধাত্র সম্পর্কে জানতে হবে। মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি একক
মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি একক পর্দা দ্বারা গঠিত একটা কোষীয় অঙ্গাণু। দ্বি একক পর্দা দ্বারা গঠিত একটা কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এর দুটো স্তর আছে বা দুটো পর্দা। একটা হচ্ছে আউটার মেমব্রেন, আর এটা আছে ইনার মেমব্রেন। বাইরে যে আবরণটা আছে সেটা হচ্ছে আউটার মেমব্রেন, এবং ভিতরে যে মেমব্রেনটা আছে সেটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত একটা গঠন বা কোষীয় অঙ্গাণু। যে কোষীয় অঙ্গাণুর বাইরের যে আবরণ সেটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন, আর ভিতরে যে আবরণ সেটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়ার দুটো বা স্তর বা পর্দার দুটো অংশ বা দুটো স্তর থাকে। সেই দুটো স্তরের মধ্যে বা দুটো লেয়ারের মধ্যে বাইরেটাকে বলছি আউটার মেমব্রেন আর ভিতরেটা বলছি ইনার মেমব্রেন। এই দুটো মেমব্রেনের মাঝখানে একটা স্পেস আছে বা একটা স্থান আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে। এই জায়গাকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক পর্দা এবং ভেতরের যে পর্দা, সেই পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাকে বলা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখন ইনার মেমব্রেন তার আগে চেম্বার সম্পর্কে বলে নিই। যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যে চেম্বারও হচ্ছে দুটি, পর্দা যেমন দুটি আছে সেমন চেম্বার হচ্ছে দুটি। একটা হচ্ছে যেটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলছি, সেটা একটা প্রকোষ্ঠ হিসেবে কাজ করছে, সেটা একটা চেম্বার হিসেবে কাজ করছে। সেই চেম্বারটাকে আমরা বলছি আউটার চেম্বার। আর এই ভেতরে একটা চেম্বার আছে, সেটাকে আমরা বলছি ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দুটো চেম্বার পেলাম, একটা হচ্ছে আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে আউটার চেম্বার বা বহিঃপ্রকোষ্ঠ, যেটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হচ্ছে, আর একটা হচ্ছে ভেতরের চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার। আর পর্দা সম্পর্কে যেটা হচ্ছে যে বহিঃপর্দা যেটা আছে, বাহ্যিক যে পর্দা, সেই পর্দার গায়ে কিছু চ্যানেলকারী প্রোটিন থাকে। এগুলো হচ্ছে পোরিন প্রোটিন। বহিঃপর্দার গায়ে কিছু পোরিন প্রোটিন থাকে। এই পোরিন প্রোটিনগুলো আয়ন চ্যানেল হিসাবে কাজ করে, অর্থাৎ বাইরে থেকে মাইটোকন্ড্রিয়ার বাইরে থেকে কোনো কিছু ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। এই পোরিন প্রোটিনের মাধ্যম দিয়ে চলে আসে ভেতরের চেম্বার, অর্থাৎ আউটার চেম্বার বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। তারপর এখান থেকে এই পথ দিয়ে এগুলোতে কিছু অক্সিজোম নামক গঠন থাকবে, সেই অক্সিজোম গঠনের ভেতর দিয়ে চলে আসবে অন্তঃপ্রকোষ্ঠে। এটা আমি পরে আবার আসছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক যে পর্দা আছে, সেই বাহ্যিক পর্দার গায়ে পোরিন প্রোটিন থাকবে, যেগুলো হচ্ছে এক ধরনের চ্যানেল সৃষ্টিকারী প্রোটিন। অর্থাৎ এখানে বাইরে থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু প্রবেশ করবে বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন বস্তু বা এক্সক্লুডেড প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসতে পারবে। এটা হচ্ছে পোরিন প্রোটিনের মাধ্যমে সম্ভব। এটা একটা চ্যানেল প্রোটিন। অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন ভাঁজ হয়ে অনেক আঙুলের মতো প্রজেকশন সৃষ্টি করেছে। এই আঙুলের মতো প্রজেকশনগুলোকে বলা হয় ক্রিস্টি।
সিঙ্গুলার নাম্বারে ক্রিস্টি আর প্লুরাল নাম্বার হচ্ছে ক্রিস্টা। বহুবচনে বলা হয় ক্রিস্টা আর একবচনে বলা হয় ক্রিস্টি। তাহলে অন্তঃপর্দা কি হয়েছে, ভিতর দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে প্রজেকশন সৃষ্টি করেছে, যে প্রজেকশন গুলোকে আমরা বলছি ক্রিস্টি। এই যে ক্রিস্টি যেগুলো বলা হচ্ছে বা ক্রিস্টি যেগুলোকে বলা হচ্ছে, এই ক্রিস্টির গঠনটা এরকম কেন হলো বা ক্রিস্টি এরকম কেন সৃষ্টি হলো? অন্তঃপর্দাতে একটা লেভেল হতে পারতো, যেমন বহিঃপর্দা একটা লেভেলে আছে যার কোনো ভাঁজ বা কোনো খাঁজ নেই, সেই রকম ভেতরের পর্দাটা ভাঁজ কেন হতে গেল, প্রজেকশন কেন সৃষ্টি করতে গেল, বা ভিল্লির মতো কেন গঠন তৈরি করতে গেল? এটা তো প্লেন গঠন হলে পারত। এটার কারণ হচ্ছে এটা একটা বিবর্তনগত ধারা বলা যেতে পারে, কোষীয় অঙ্গাণুর একটা বিবর্তনগত ধারা বলা যেতে পারে। সেটা হলো যে কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই যে প্রজেকশন গুলো সৃষ্টি হয়েছে, তাতে অন্তঃপর্দার যে ক্ষেত্রফল বা এরিয়া, সেটা বেশি বৃদ্ধি হয়েছে। যদি পর্দাটা প্লেন হতো তাহলে তার ক্ষেত্রফল কম হতো, অর্ধেকেরও কম হতো। এখানে যে পরিমাণ ক্ষেত্রফল দাঁড়াবে সেটা প্লেন হলে তার যে গঠন তার থেকে অর্ধেকেরও কম হতো। কিন্তু এই প্রজেকশন সৃষ্টি হওয়ার জন্য ক্ষেত্রফল অনেক বৃদ্ধি হয়েছে। এতে কি লাভ হবে? তাৎপর্যটা কোথায়? তাৎপর্যটা হচ্ছে যে এই ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার জন্য এই ক্ষেত্রফলের মধ্যে প্রচুর পরিমাণে র্যাকেট বলের মতো সদৃশ্য বা আলপিনের মতো গঠন সদৃশ্য একটা গঠন দেখা যাবে, যে গঠনকে বলা হচ্ছে অক্সিজম বা F0F1 পার্টিকেল। প্রত্যেকটা ক্রিস্টিতে এইভাবে থাকবে। আমি এখানে একটা দেখালাম, প্রত্যেকটা ক্রিস্টিতে এইভাবে আলপিনের মতো গঠন সদৃশ্য বা র্যাকেট বলের মতো গঠন সদৃশ্য অক্সিজম বা F0F1 পার্টিকেল দেখা যাবে। এখন F0 পার্টিকেলের এখানে ভূমিকা কি? এর কাজ হচ্ছে যে বাইরে থেকে পোরিন প্রোটিনের মাধ্যম দিয়ে কোনো বস্তু বা কোনো অংশ ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পর অন্তঃপ্রকোষ্ঠে আসার জন্য এই ক্রিস্টির অক্সিজম যেটা আছে সেই অক্সিজমের সাহায্য নিয়ে ভিতরে আসবে। তাহলে অক্সিজম এখানে একটা চ্যানেল বা পরিবহনে সাহায্য করছে, এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেনের যে মস্তক অংশগুলো আছে, এই মস্তক অংশ থেকে বিভিন্ন রকমের উৎসেচক তৈরি হয় বা সিনথেসিস হয়। এটা একটা কারণ। তাহলে যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত পরিমাণ অক্সিজেন এখানে ধারণ করতে পারবে, তাতে কি বেশি বেশি উৎসেচক উৎপন্ন হবে, এবং যে ট্রান্সপোর্ট সিস্টেম, আদান এবং প্রদান, ভেতরে প্রবেশ করা এবং ভেতর থেকে বাইরে আসা, দুটো কাজে পরিবহনে সাহায্য করতে পারবে এই অক্সিজেন। আর এরকমই আমি আরেকটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন, সে স্মল ইন্টেস্টাইনে আমাদের ভিল্লি আছে, ওখানেও সেম। ভিল্লিগুলো হচ্ছে যে এক একটা কোষ, একক কোষ, যেগুলো ইন্টেস্টাইনের ভিতরে লম্বাটে বা এরকম প্রজেকশনের মতো সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে ইন্টেস্টাইনের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, বেশি বেশি অ্যাবজর্পশনের জন্য। আমাদের যে ডাইজেশনের পর যে নিউট্রিশনগুলো সৃষ্টি হয় বা কার্বোহাইড্রেটের যে অংশগুলো তৈরি হয়, ফ্যাট ভেঙে যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয়, কার্বন ভেঙে গ্লুকোজ বা ফ্রুক্টোজ মনোজ বা লেভিলোজ ডেক্সট্রোজ যেগুলো তৈরি হয়, প্রোটিন ভেঙে যে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়, এই প্রোডাক্টগুলো এবং জল অ্যাবজর্পশনের জন্য বেশি ক্ষেত্রফলের প্রয়োজন আছে, এবং বেশি এরিয়া থাকলে সেখানে বেশি বেশি অ্যাবজর্ব হবে, যেটা মলে যাওয়ার চান্স কমে যাবে। সেই জন্য সেখানে যেমন ভিল্লি সৃষ্টি হয়েছে বা প্রজেকশন সৃষ্টি করেছে ক্ষেত্রফল বৃদ্ধির জন্য। ঠিক সেম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ইনার মেমব্রেন প্রজেকশন সৃষ্টি করেছে বা ক্রিস্টি সৃষ্টি করেছে, তার কারণ হচ্ছে বেশি বেশি যাতে অক্সিজেন ধারণ করতে পারে, এবং সেই অক্সিজেন দুটো কাজ করবে। তার মস্তক অংশ বিভিন্ন রকমের উৎসেচক সিনথেসিস করবে, বিশেষ করে এটিপিএইচ, আর তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্টের সহযোগিতা করতে পারবে। এটা হচ্ছে অক্সিজেনের ভূমিকা। এখন এই মাইটোকন্ড্রিয়ার যে অক্সিজেন, সেই অক্সিজেনের গঠন সম্পর্কে আমরা একটু দেখে নেব। তাহলে আমরা এবার দেখে নেব যে
ক্রিস্টির গায়ে র্যাকেট সদৃশ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার অংশগুলো যুক্ত আছে সেগুলো প্রকৃতপক্ষে কি? সেগুলো প্রকৃতপক্ষে হচ্ছে অক্সিজম। এর অনেকগুলো নাম আছে। অক্সিজম বা F0 F1 পার্টিকেল বা সাব ইউনিটস অফ ফার্নান্ডেজ মোডন অথবা এটিপি সিনথেজ কমপ্লেক্স। তাহলে র্যাকেট বলের মধ্যে যে গঠনগুলো, সেই গঠনগুলোর কি কি নাম? সেই নামগুলো হচ্ছে যে অক্সিজম অথবা F0 F1 পার্টিকেল অথবা সাব ইউনিট অফ ফার্নান্ডেজ মোডন অথবা এটিপি সিনথেজ কমপ্লেক্স, যেগুলো ক্রিস্টির সঙ্গে যুক্ত আছে। এখানে আমি চিত্র একটা এঁকেছি। এটা হচ্ছে টোটাল একটা ক্রিস্টির গঠন। সেই ক্রিস্টির যে মেমব্রেন অর্থাৎ ইনার যে মেমব্রেন, সেই ইনার মেমব্রেনের সঙ্গে অক্সিজমগুলো প্রথিত অবস্থায় আছে বা গাঁথা আছে, যেমন একটা আলপিন গাঁথা থাকতে পারে। তো এই অক্সিজমের গঠনের দুটো পার্ট। কোনো কোনো বিজ্ঞানী মনে করেন এটা তিনটে অংশ নিয়ে গঠিত। মস্তক, এই অংশটুকু বৃন্ত, আর এই অংশটুকু হচ্ছে বেস বা ভূমি। আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন যে দুটো গঠন, মস্তক বা F1 পার্টিকেল বা F1 অংশ আর ভূমি বা F0 অংশ। যেটা হোক না কেন, আমরা এখানে আপাতত স্টক সম্পর্কে বিশেষ কিছু ব্যাখ্যা নেই, সেই জন্য আমরা এটাকে মস্তক হিসেবে F1 পার্টিকেল আর বেস হিসেবে F0 পার্টিকেলের আলোচনা করব। মস্তকের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা ইউনিট একসঙ্গে সংযুক্ত হয়ে মস্তক গঠন করেছে, যার সেন্ট্রালি আছে গামা। গামা হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিট। তাকে কেন্দ্র করে তার চারিধারে তিনখানা বিটা আছে এবং তার চারিদিকে তিনখানা আলফা আছে, আর দুই দিকে দুটো, একটা ডেল্টা আর একটা এপসাইলন। এতগুলো ইউনিট আছে। তাহলে এখানে F1 পার্টিকুলের মধ্যে তিনখানা আলফা, তিনখানা বিটা, একটা গামা, একটা ডেল্টা আর একটা হচ্ছে এপসাইলন। তা 3 3 6 আর 3 9, 9খানা সাব ইউনিট নিয়ে F1 পার্ট বা মস্তক অংশ গঠিত হয়েছে। আর F0 যে অংশটা আছে বা বেস, F0 অংশের মধ্যে সেন্ট্রাল এলিমেন্ট আছে A, একখানা A, দুটো B, আর এখানে 12খানা C আছে। 12খানা C। এখানে হয়তো 12খানা বেশি বা কম আঁকা হয়েছে, গুণিনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 ও 12, যাই হোক, আর একটা পার্ট দিলে 12টা হয়ে যাবে। তো এখানে বেসের ক্ষেত্রে লাল কালার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে মেজর ভূমিকাতে আছে বা প্রধান ইউনিট A, এটা গামা ইউনিটের সঙ্গে যুক্ত আছে। আর এপসাইলন থেকে একটা ইউনিট নেমে এসেছে, সেটা হচ্ছে B, আর ডেটা থেকে একটা ইউনিট নেমে এসেছে, সেটা হচ্ছে B। আর তারই ওপরে C পুরো চারদিকে গোল ভাবে আছে। যেমন এই পেনের ঢাকনাটা, এই যে খাঁজ কাটা অংশগুলো, এর একটা সেন্ট্রাল পার্ট আছে এখানে। এই সেন্ট্রাল পার্টটা যদি গামা হয় বা এখানে যদি B হয়, সরি A হয়, তাহলে এর চারিদিকে এই যে খাঁজ খাঁজ অংশগুলো এক একটা C, এগুলো এক একটা C, ঠিক আছে? চক্রাকার বা চাকার ক্ষেত্রে, খাঁজ কাটা চাকার ক্ষেত্রে যেমন গঠন হবে, এই যে খাঁজগুলো, এগুলো হচ্ছে এক একটা C, আর এই সেন্ট্রালি আছে এখানে A, আর তার দুই পাশে দুটো B আছে। এটা ক্রিস্টির সঙ্গে প্রথিত অবস্থায় আছে F0 পার্টটা বা বেস পার্টটা, আর মস্তক বা F1 পার্টটার মতো এই ইউনিটগুলো আছে। এখন এই অংশ থেকে এটিপি সিনথেজ হয়। এটিপিএজ একটা যে এনজাইম, সেই এনজাইম সিনথেসিস হয়। আর আমি যেটা বললাম ট্রান্সপোর্ট, যে বাইরে থেকে কিছু হয়তো প্রবেশ করতে চাইছে, এখানে এসে প্রবেশ করলো, সরি ভিতর থেকে যখন বাইরে যাবে, তখন এখানে প্রবেশ করার পর চলে এলো এখানে ক্রিস্টিতে, ক্রিস্টি থেকে চলে এলো, ক্রিস্টি থেকে এখানে ঢোকার পর ক্রিস্টি থেকে চলে এলো ক্রিস্টির ভিতর থেকে বহিষ্ঠ চেম্বারে চলে এলো, বহিষ্ঠ চেম্বার থেকে বাইরের যে পর্দা, সেই পর্দা দিয়ে পোরিন প্রোটিন দিয়ে বাইরে বেরিয়ে গেল। আবার ঠিক প্রবেশ করার সময় পোরিন প্রোটিন দিয়ে প্রবেশ করছে, চলে এলো এই চেম্বারে, বাইরের চেম্বার থেকে চলে এলো ক্রিস্টিতে আসার পর এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের মাধ্যমে ভিতরে চলে এলো। অর্থাৎ এখানে পরিবহনে অংশগ্রহণ করছে এক একটা অক্সিজেন। তাহলে অক্সিজেনের গঠন সম্পর্কে আমাদের জানা হলো। এখন বাকি যে অংশটা আমাদের পড়ে আছে, তাহলে মেমব্রেন হলো। মেমব্রেনের আরেকটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেমব্রেনের দুটো ফেস বা দুটো দিক আছে। যেটা ইনার মেমব্রেনের যে দিকটা
পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকে আছে বা বহিস্থ চেম্বারের দিকে আছে, সেটাকে বলা হয় সি ফেস। সি ফেস, সি ফেস কোনটাকে বলছি? অন্তঃপর্দার যে দিকটা বহিস্থ চেম্বার বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকে আছে সেই দিকটাকে বলা হচ্ছে সি ফেস। আর যে দিকটা ভেতরের দিকে আছে সেই দিকটাকে বলা হচ্ছে এম ফেস। যে দিকটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে আছে সেই দিকটাকে বলা হচ্ছে এম ফেস। এখন এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অনেক কিছু পাওয়া যাবে, বিভিন্ন রকমের উৎসেচক। যেখানে বললাম প্রায় 70% উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকে, একটা সেলের যা উৎসেচক। তাহলে এখানে বিভিন্ন রকমের উৎসেচক থাকবে, আর থাকবে কিছু রাইবোজোম পার্টিকেল। রাইবোজোম পার্টিকেল সেগুলো ইনার মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকতে পারে, অথবা ধাত্রের মধ্যে রাইবোজোম থাকতে পারে সরে ছিটিয়ে বা দলবদ্ধভাবে। রাইবোজোম যেগুলোকে বলা হয় এমটি রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম। রাইবোজোমগুলোকে বলা হচ্ছে এমটি রাইবোজোম, যেগুলো 55S প্রকৃতির, 55 বা 60S। তাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব কিছু রাইবোজোম আছে যেগুলো অন্তঃপর্দার গায়ে বা ম্যাট্রিক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো বলা আছে এমটি রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু চক্রাকার বা দ্বিতন্ত্রী, দুটোই দ্বিতন্ত্রী, চক্রাকার অথবা সর্পিলাকার ডিএনএ দেখা যাবে, যেগুলোকে বলা আছে এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব রাইবোজোম আছে। তাহলে আমরা আরো কিছু আশা করতে পারি, যেখানে দ্বিতন্ত্রী সর্পিলাকার ডিএনএ আছে বা চক্রাকার ডিএনএ আছে যেটা স্বপ্রজননশীল, নিশ্চয় তাহলে সেখান থেকে ডিএনএ অর্থাৎ রেপ্লিকেশন হবে, এবং রেপ্লিকেশন যদি হয়, ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস যদি হয়, তাহলে ডিএনএ থেকে আরএনএও সৃষ্টি হবে, অর্থাৎ এমআরএনএও সৃষ্টি হবে বা টিআরএনএও সৃষ্টি হবে, অর্থাৎ ট্রান্সক্রিপশনও সম্ভব। আর যেহেতু নিজস্ব রাইবোজোম আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সেই জন্য রাইবোজোমকে যেহেতু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তার জন্য মাইটোকন্ড্রিয়ার এই ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি করবে, আর সেই এমআরএনএ রাইবোজোমের ভিতর দিয়ে ক্রস করে তৈরি করবে প্রোটিন। বিভিন্ন ধরনের প্রোটিন বা উৎসেচক তৈরি করবে, যে প্রোটিন বা উৎসেচক মাইটোকন্ড্রিয়াকে বিভাজনের জন্য এগিয়ে নিয়ে যাবে। যেমন একটা কোষ বিভাজনের জন্য সেল সাইকেল অংশে দেখা যাবে যে সেখানে G1 বা S বা G2 দশাতে সেখানে ডিএনএ সিনথেসিস হচ্ছে, কোথাও প্রোটিন তৈরি হচ্ছে, হিস্টোন অনহিস্টোন বা ডিএনএ গঠনকারী বিভিন্ন উৎসেচক, বিভিন্ন প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক সেম মাইটোকন্ড্রিয়া এবং উদ্ভিদ কোষের মধ্যে যে প্লাস্টিড আছে, এই দুটো কোষীয় অঙ্গনের মধ্যে নিজস্ব রাইবোজোম, নিজস্ব ডিএনএ আছে। আর যেহেতু ডিএনএ আছে সেই জন্য ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, রেপ্লিকেশন, এবং ডিএনএ থেকে এমআরএনএ বা টিআরএনএ বা আরএনএ তৈরি হবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ তৈরি হবে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনের মাধ্যম দিয়ে এমআরএনএটা যখন রাইবোজোমের ভিতর দিয়ে পাস করবে তখন হবে ট্রান্সলেশন, অর্থাৎ প্রোটিন তৈরি। এই প্রোটিন তৈরির মাধ্যমে একটা মাইটোকন্ড্রিয়া বিভাজিত হতে পারে। সুতরাং মাইটোকন্ড্রিয়ার অরিজিন, যেটা আমি প্রথমে উল্লেখ করিনি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অরিজিন হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এটাকে একটা বায়োজেনেসিস থিওরি বলা হয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ভেঙে মাইটোকন্ড্রিয়া তৈরি হবে, বা ডুপ্লিকেশন পদ্ধতি বলা হয়, দ্বিত্বীকরণ। অন্যান্য জায়গায় বিভাজন আমরা বলি। বিভাজন, একটা কোষ যখন ভেঙে একটা কোষ তৈরি করে তখন বলি বিভাজন, দুটো কোষ তৈরি করে তখন তাকে বলি বিভাজন, কারণ সেখানে একটা ক্রোমোজোমের বিন্যাস আছে, ক্রোমোজোমের
চেঞ্জ আছে, পরিবর্তন আছে, তারপরে বেমতন্তু গঠন হবে, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ স্টেজ আছে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাপনা নেই, জাস্ট ডিএনএ সিনথেসিস হবে, অথবা ডিএনএ থেকে এমআরএনএ তৈরির মাধ্যমে প্রোটিন সিনথেসিস হবে, মাইটোকন্ড্রিয়া ডবল তৈরি হবে। এটাকে বলা হয় দ্বিত্বীকরণ বা ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন। এবং মাইটোকন্ড্রিয়া থেকে যে মাইটোকন্ড্রিয়া তৈরি হয় সেটাকে বলা হয় যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে বলা হয় বায়োজেনেসিস। বায়োজেনেসিস থিওরি বা তত্ত্ব। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিজে মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারছে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হয়, সেমি অটোনমাস অর্গানেল। অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বা সেমি অটোনমাস অর্গানেল। মাইটোকন্ড্রিয়া এবং উদ্ভিদ কোষের প্লাস্টিড, এই দুটিকে সেমি অটোনমাস অর্গানেল বা অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হয়। অর্ধ স্বনির্ভর কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এরা একটা কোষের মধ্যে অবস্থান করছে এবং তা নিউক্লিয়াসের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ নিউক্লিয়াসের মাধ্যমে রেগুলেট হয়, কিন্তু নিজে নিজে বিভাজন ক্ষমতাটাও তাদের আছে। সেই জন্য স্বনির্ভর হলেও কিছুটা হলেও তার পুরোপুরি স্বাধীন নয়, কারণ এখানে নিউক্লিয়াসের একটা অর্গানাইজেশন আছে, অর্থাৎ নিউক্লিয়াস তাদেরকে অর্গানাইজড করছে, পরিচালনা করছে, যার জন্য এটাকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বা সেমি অটোনমাস অর্গানেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে বেশ কিছু এনজাইম অবস্থান করে বাইরের পর্দায়, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে, ধাত্রে বা ইনার পর্দায়। বাইরের পর্দায় যেমন আছে মনো অ্যামাইনো অক্সিডেজ, ফ্যাটি অ্যাসিড, কোএ লাইগেজ, এগুলো হচ্ছে বহিঃপর্দাতে। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে আছে অ্যাডিনাইলেজ সাইক্লেজ, তারপরে নিউক্লিওসাইড ফসফোকাইনেজ। অন্তঃপর্দায় আছে এটিপি সিনথেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, কোফ্যাক্টর আছে এনএডি এফএটি। আর ধাত্রে আছে ম্যালেডিহাইড্রোজিনেজ, এছাড়া আছে ফিউমারেজ, তারপরে আছে সাইটেড সিনথেটেজ, অ্যাকোনাইটেজ ইত্যাদি আছে উৎসেচক, যেগুলো মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশে অবস্থান করছে। এই হচ্ছে আমার ক্লাস। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, বাকিদেরকে ক্লাস দেখার সুযোগ করে দাও।